খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো মে মাসের 27 তারিখ আর বারটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো ব্লগের শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আজকে অনেকক্ষণ আগেই। তারপর এখন ওর ঠাম্মির সঙ্গে একটু খেলা করছে। আর আদিশ্রী যখন ঘুম থেকে ওঠে তখন এইভাবেই উঠান দিয়ে একটু হাঁটা চলা করে, ওর বেশ ভালো লাগে। একদম ছোটবেলা থেকেই ওর এই অভ্যাসটা। তো গাছ থেকে একটা আম পড়েছে, তারপর সেই আমটা ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছে। আর এখন আদিশ্রীকে জল খেতে দিয়েছি আর এখন নিজের মতো করে জল খাবে। বোতলের থেকে গ্লাসে জল খেতেই সব থেকে বেশি পছন্দ করে। তো ওকে আবার ব্রাশ করিয়ে দেব। আর ওর জন্য রান্নাটা এখনো পর্যন্ত হয়নি। তো ঘুম থেকে উঠে গেছে একটু আগেই, সেজন্য ভাবলাম ওকে আগে একটু ফ্রেশ করিয়ে দিই, তারপর না হয় ওর জন্য খাবারটা তৈরি করব। আর মেয়ের খাবার তৈরি করতে তেমন একটা বেশি সময় লাগে না। তো যাই হোক, এখন ওর রকিং হর্স নিয়ে খেলা করছে। এবার খুব ইচ্ছা যে মামামের জন্মদিনে ওকে একটা গাড়ি কিনে দেব। তো মনে প্রচণ্ডই ইচ্ছা। আমি আবার কোনো জিনিসে বেশি ইচ্ছা প্রকাশ করলে সেই জিনিসটা আবার হতে চায় না। তবে অনেক দিন থেকেই ভেবে রেখেছি আর আমার হাজবেন্ডকেও বলেছি যে একটা গাড়ি কিনে দেবে। আর যাই হোক, ওকে একটা গাড়ি কিনে দেবে। আর কদিন বাদেই তো আবার স্কুলে যাবে, তো সেইভাবে খেলার সময়ও পাবে না। তো এখনই কিনে দেবে। তো বলল কি দেখা যাক ওর জন্মদিনে দিতে পারি কিনা। আর এদিকে এখন মাম্মামকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আমি এখন প্রত্যেক দিন ওকে নিয়ম করে ব্রাশ করিয়ে দিই। নিজে টুকটাকভাবে একটু করে কিন্তু তেমনভাবে পারে না। আর আমি খুব ভালোভাবে ওকে ব্রাশ করিয়ে দিই। তো ওর ব্রাশ করা হয়ে গেছে আর এখন মাম্মাম খুব ভালোভাবে থুতু ফেলতে পারে, তারপর কুলুকুচু করতে পারে, খুব ভালোভাবে করতে পারে। আর এদিকে দেখো দাঁতগুলো কত পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে। মাম্মামের দাঁতগুলো কিন্তু খুব সুন্দর। তো তোমাদের একদিন জানাবো যে মাম্মামের কতগুলো দাঁত হলো। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরের দিকে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। গতকালকে রাত্রিবেলায় আমি খিচুড়ি রান্না করেছিলাম, তো অনেকটা খিচুড়ি রয়েছে। আর যেদিন আমি খিচুড়ি রান্না করি তার পরের দিনের জন্য থাকবে, সেইভাবেই রান্না করি। আর বাসি খিচুড়ি খেতে আমার বরমশাইও খুব পছন্দ করে। তো আজকে সকালবেলায় শুধুমাত্র আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার জন্য রুটি বানাচ্ছি আর মেয়ের জন্য আমি ওটস রান্না করছি। আর আজকে মেয়েকে ওজন বাড়ানোর খাবার দেব। আর এদিকে এই কন্টেনারের মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস, তো আমি এখন ওটসের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো খুব সুস্বাদু হয় খেতে। আর এর মুখটা যখন আমি ওপেন করেছি এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, খুব ভালো লাগে এর গন্ধটা। আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, আর ফ্রিজের মধ্যে রেখে দিলে নষ্টও হয় না আর দীর্ঘদিন ধরে ভালো থাকে। তো প্রায় শেষের দিকেই, তো তেমন একটাভাবে ইউজ করা হয় না, মাঝে মধ্যে ওকে আমি খাইয়ে থাকি। আজ মন চাইলো ওকে এই খাবারটা দেওয়া যাক। আমার মেয়েকে সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যে বেলাই হোক না কেন, ওকে যখন আমি দুগ্ধ জাতীয় খাবার রান্না করে দিই তখন আমি তার মধ্যে এই ড্রাই ফ্রুটসের পাউডারটা অ্যাড করে দিই। তো আজও দিলাম সকালবেলায়। আর বেশিরভাগ আমি সকালের দিকে আর সন্ধ্যার দিকে ওকে আমি দুগ্ধ জাতীয় খাবার রান্না করে দিই। আর এই যে এখন আমি এই ওটসের মধ্যে 1 চামচ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম পিওর খেজুরের গুড়। তো আমাদের গ্রামের বাড়ির থেকে আমার বরমশাই কিনে নিয়ে এসেছিল প্রায় 4 কেজি মতো গুড়, এখনো ফ্রিজে আছে। তো আমিই বলেছিলাম যে আমার মেয়ের খাবার তৈরি করতে হয়। আর ওকে তো আমি এখনো চিনি খাওয়াই না, খাওয়ানো যায় কিন্তু আমি খাওয়াই না। চিনি খাওয়া তো ভালো না, না খাওয়ানোই ভালো। তো যাই হোক, আমি ওর খাবারে আমি 1 চামচ মতো খেজুরের গুড় দিই, বা আমরা যখন খাই তখনও দিই। আবার এমনকি যখন পায়েস টায়েস রান্না করতে হয় তখনও এই খেজুরের গুড় দিয়েই রান্না করি। তো যাই হোক, এই যে দেখো মেয়ের জন্য খাবারটা রান্না করা হয়ে গেছে আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে।
হচ্ছে, বিশেষ করে খেজুরের গুড় দিয়ে রান্না করেছি জন্য। আচ্ছা, রান্না বান্না করে আমি যখন বাইরে আসলাম দেখলাম আমার মেয়ে ওর বাপির সঙ্গে আবার রাস্তার দিকে এসেছে, তারপর ওকে আবার নিতে আসলাম। আর এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, জল কাদা রাস্তাতে, সেই জন্য ওকে আবার নিয়ে যাব কোলে করে। আর এই যে বাড়িতে এসেই আবার মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে তারপর আবার মাছ কেটে নিয়ে আসলাম। আমার শ্বশুর মশাই একটু ঘন ঘনই কই মাছ নিয়ে আসে, এখন যেহেতু বাজারে দেশি কইটা বেশি পাওয়া যাচ্ছে সেই জন্যই কই মাছটা বেশি নিয়ে আসছে। আর কাটতে এত পরিমাণে কষ্ট হয়, বিশেষ করে আঙুলগুলো ফুটো হয়ে যায়। কই মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে গা দিয়ে, তারপর কান দিয়ে কাটা থাকে, কাটতে গেলে প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে যায়। তো আঙুলগুলো ফুটো ফুটো হয়ে গেছে। আর এদিকে দেখো মাছগুলোর পেটে একদমই ডিম ভর্তি রয়েছে। তো এর মধ্যে রয়েছে কই মাছ, শিঙি মাছ আর মৌরালা, অনেকে মায়া মাছও বলে, আমরা মায়া মাছই বলি। তো মায়া মাছটা আমাদের বাড়িতে একটু বেশিই আনে আমার শ্বশুরমশাই। এখন সকাল 11:30 মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই এখন মেয়ের জন্য মৌসুম্বি লেবুর রস বের করছি। 3টে লেবু কেটেছি, তবে তেমন একটা বেশি রস হয়নি। আর লেবুর ভেতরটা কেমন একটু শক্ত। লেবু যদি ভালো হয় তাহলে 2টো লেবুতেই ভালো পরিমাণে রস বেরোয়, 3টে লেবুতে এইটুকু রস হয়েছে। তো যাই হোক, মেয়েকে আবার খাইয়ে ওকে আবার স্নান করাতে হবে। তো আমার হাতে যে সময়টা থাকে একদমই আমি অপচয় করি না, মেয়েকে টাইম টু টাইম সমস্ত কিছু করানোর চেষ্টা করি। এই জন্যই হয়তো নিজের প্রতি তেমন একটা খেয়াল রাখতে পারি না। আর বাচ্চা হওয়ার পরপরই মায়েদের অনেকটা অনিয়ম হয়, সেটা মানতেই হবে, যে কোনো মানুষকেই মানতে হবে। তো যাই হোক, সেই জন্যই হয়তো শরীরটা আমার এত খারাপ হয়েছে। তো এখন আমি বুঝতে পারি যে এত অনিয়ম করেছি জন্যই আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়েছে, না হলে শরীরটা ভালোই থাকতো। তো এখন নিজের মনকে নিজেই বলি, কাউকে তেমনভাবে বলতেও পারি না, কি আর করব বলো। তো নিজের মনকে নিজেই শক্ত করি। আর এখন 11:45 বাজতেই আসলো, মেয়েকে এখন আমি মৌসুম্বি লেবুর রস খাওয়াবো। তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিলাম। কখনো ওর মন চায় না যে একটু ভালো করে ধরে খাই, তো আমি যখন খাইয়ে দেব তখনই খাবে, এই আর কি। তো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেব। সাহেবা খাতুন আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি যখন সন্ধ্যার সময় রান্না করতে যাও তখন তোমার মেয়েকে কে দেখাশোনা করে। আচ্ছা, এখন বলি, আমি যখন রাতের বেলায় রান্না করতে যাই তখন আমার মেয়ে ওর দাদা ভাই আর ওর ঠাম্মির কাছে থাকে। তো আমি যখন রান্নাঘরে যাই তখন আমার মেয়ে নেই নেই করে 3-4 বার করে আমার কাছে যায়। আমি তারপর আবার দিয়ে আসি ওর দাদা ভাইয়ের কাছে, ওর ঠাম্মির কাছে। ওর ঠাম্মি বেশিরভাগ শুয়েই থাকে, সেই জন্য ওর ঠাম্মির কাছে যেতে চায় না, ওর দাদা ভাইয়ের সঙ্গেই থাকে। আর দেখবে বাচ্চাদের সঙ্গে যে বেশি খেলাধুলো করে, মানে যে বেশি বাচ্চাদের কথা শোনে, তার কাছেই বাচ্চারা যেতে চায়। তো আমার শ্বশুর মশাইয়ের কাছেই আমার মেয়ে সব থেকে বেশি থাকে, বলতে পারো রাতের বেলায় আমার শ্বশুর মশাইয়ের কাছেই থাকে। তো এর আগেও বলেছি আমার শাশুড়ি মার কাছে তেমন একটা থাকতে চায় না, তো কি কারণে আমি বলতে পারবো না, থাকতে চায় না। ও দাদা ভাইয়ের কাছেই সব থেকে বেশি থাকে। আর এদিকে আমি দোতলায় এসেছি মেয়েকে স্নান করিয়ে নিয়ে, আর এখন ওকে রেডি করাবো। তো ভাবলাম রেডি করানোর আগে তাহলে ঘরটা গুছিয়ে একটু রেডি করে নিই। তো এই যে দেখো গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। সত্যি বলতে চোখের একটা শান্তি লাগে, মনের একটা শান্তি, আর একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো পজিটিভ এনার্জি থাকা ভালো। আমি যদি পজিটিভ থাকি তাহলে তোমাদেরকেও পজিটিভ রাখতে পারবো, আমার যেটা মনে হয়। তো এখন মেয়েকে নিয়ে চলে এসেছি এই যে বিছানার উপরে, আর এখন ওকে আমি একটু ক্রিম লাগিয়ে দেব। আর ওর বডি লোশন, ওর মুখে মাখার ক্রিম সমস্ত কিছুই এখানেই থাকে। আমি একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে বাচ্চাদের যে যত বেশি ভালোবাসবে বাচ্চারা তার প্রতি তত বেশি আকৃষ্ট হবে। শুধু মা বলতে না, যদি ঠাম্মি করে বা পিসি করে বা কাকিমা করে, যেই করুক না কেন, যে যত বেশি ভালোবাসবে তার প্রতি বাচ্চারা তত বেশি আকৃষ্ট হয়। শুধু মা বলে বলছি না, আমি এটা স্বচক্ষে দেখেছি, সেই জন্যই বলছি। তো আমি ওই জন্যই আমার মেয়েকে সর্বক্ষণ আমি চেষ্টা করি সুন্দরভাবে রাখার। আর এমনিতে আমার মেয়ে মা সোহাগী হয়েছে বেশি, আর বাবা সোহাগীও অনেকটা। আসলে কি বলতো, অনেক দিন পরে মেয়েকে পেয়েছি, তো প্রায় বিয়ের 9টা বছর পর আমার মেয়েকে পেয়েছি, সেই জন্য ওর প্রতি ভালোবাসা আমার আলাদা ধরনের।
তো দেখো কষ্ট করা জিনিসের মূল্য অনেকটা। তো হয়তো অনেকে বলবে যে প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা মায়ের কাছে মানে বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ, সত্যিই তাই অমূল্য সম্পদ। কিন্তু আমি যে কষ্টটা করেছি মেয়ের জন্য, তো সেই জন্য বলি যে আমার মেয়ে আমার কাছে কি বলবো আমার প্রাণ, তো আমার ভালোবাসা। যাই বলো না কেন, আমি যদি এই কথা বলতে যাই আমার চোখে না জল চলে আসে। তো আমার মেয়ের জন্য যে আমি কত কষ্ট করেছি আর কত যে ডক্টর দেখিয়েছি, কত কিছু করেছি, সেটা মাত্র আমি জানি, আমার হাজবেন্ড জানে, আর একমাত্র আমার ঈশ্বর জানে। এর বাইরে কেউ জানবেই না যে কি কষ্ট করেছি। পছন্দ করে একদম ছোটবেলা থেকেই। যাও মা বসো, বসে খাও মা। তো এত ভালো ভালো খাবার আছে, সেই খাবারগুলো খাবে না, মুড়িতেই আমার মেয়ে সন্তুষ্ট। হ্যাঁ মা। ও মা, তোমার ভালো লাগে মুড়ি খেতে? তাই? হাতে আবার কি নিয়ে? তাই মাম্মা, হাই করো একটু মিমিদেরকে। ফ্ল্যাঙ্কিস দাও। আচ্ছা চলো। মাম্মা নিচে যাবে? তোমার জন্য আবার রান্না করতে হবে মা। চলো চলো। কি মা, তোমার ওইখানে বসে থাকতে ভালো লাগে? চলো মা চলো, এসো। এখান থেকে আমার মেয়ে যাবেই না, এক প্রকার রাগারাগি করে এখান থেকে যাচ্ছি। তো এখানে আসলে একদমই যেতে চায় না। আসলে উপরের ঘরটা অনেকটা সুন্দর, আমার মেয়ে যেতেই চাইবে না। তারপর জোর করে এখন নিয়ে যাচ্ছি। নিচে যে অনেক কাজ রয়েছে, আমার শাশুড়ি মাকে একটু হেল্প করে দিতে হবে, রান্না করছে যেহেতু। আর শাকগুলো এখন আমি ধুয়ে দিলাম, কেটে রেখেছিল আমার শাশুড়ি মা। আর মেয়ের জন্য আবার রান্নাও করব। তো চলো কি রান্না করব তোমাদের সঙ্গেও শেয়ার করব। এদিকে কচি কচি ডাটা কেটে রেখেছি, আর এদিকে শিঙি মাছ আর কই মাছ আমার শাশুড়ি মা ভেজে রেখেছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো জমির ডাটা শাক, এত কচি ডাটা শাক, তো ভাবলাম মেয়েকে খাওয়ানো যাক। আর এত ভালো লাগে জমির সবজি, তো কি আর বলবো। তো রান্নাটা এখন শুরু করে দিয়েছি। তো তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, আর একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে জল দিয়ে দেব। তো এইভাবে আমার মেয়েকে হালকা পাতলা করে তরকারি রান্না করে খাওয়াই। আর এইভাবে হালকা পাতলা করে তরকারি করে খাওয়ালেও বাচ্চাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। আর শাক খাওয়ানো হয় না অনেক দিন, তো ভাবলাম যে আজই শাক খাওয়ানো যাক। ডাটা রেখেছি, তার মধ্যে থেকে আবার দু একটা কচি কচি পাতা আমি রেখেছি, তো এর মধ্যে আমি দেব। তবে কি বলতো, পাতাগুলো আমি একটু ভেজে নিলাম না। তো আমি পাতাগুলো ঝোলের ওপরেই দেব। আর ঝোলের ওপরে দিলে কি হয়, পাতাগুলো একদমই সবুজ সবুজ থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও অবশ্যই ভালো লাগে। তো এখন আমি তরকারিটা ফোড়ন দেব। আর আমার মেয়ে চেঁচাচ্ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ, আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে খুব জোরে চেঁচাচ্ছিল। আর এদিকে এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর তরকারিটা নামালেই হয়, এত সুন্দর হয়েছে। আর জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটাই আলাদা ধরনের হয়, খুব ভালো লাগে খেতে। আর এই ডাঁটা শাকের তরকারিটা দেখে মনে হচ্ছে আমিই খেয়ে নিই, এত ভালো হয়েছে। তো আমি মেয়ের জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিছু বাসন-কোসন রয়েছে, সেইগুলো এখন আমি ধুয়ে রাখছি। আর মেয়ের বাসন-কোসনগুলো আমি আমাদের বাসনের সঙ্গে মেশাই না। আমি চেষ্টা করি সবসময় যে মেয়ের বাসনগুলো আলাদা করে ধুয়ে রাখবো। তো আমাদের বাসনের সঙ্গে না মেশানোই ভালো, বাচ্চাদের বাসন যেহেতু, সেই জন্য আমি একদম ছোটবেলা থেকেই আলাদা করেই রাখি। এই হচ্ছে ব্যাপার। এইভাবেই আমি গুছিয়ে পরিপাটি করে কাজ করার চেষ্টা করি, যতটুকু করি সেইটুকু আমি একদম গুছিয়ে করার চেষ্টা করি। তো মেয়ের খাবার তো রেডি হয়ে গেছে, এদিকে বাসন-কোসনও ধোয়া হয়ে গেছে। আর এখন আদিশ্রীর জন্য আমি খাবার রেডি করছি। তো এদিকে ভাত নিয়ে নিয়েছি, প্রত্যেকদিন যেমনটা নিই। আর এদিকে তরকারি তো নিয়ে নিয়েছি। তো চলো এখন আদিশ্রীকে খাইয়ে দেওয়া যাক। আর আদিশ্রীর খাওয়ানোটা তোমাদেরকে আমি তেমনভাবে এখন দেখাই না, আগে আমি দেখাতাম, এখন দেখাই না। অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই মামামের খাবার খাওয়াটা দেখিও না, সেই জন্য আমিও মন থেকে চেয়েছি যে দেখাবো না। আর গাছ থেকে একটা লেবু ছিঁড়ে আনলাম, পাতি লেবু, আর আমার শ্বশুর মশাইকে আর তোমাদের দাদাভাইকে আবার খেতে বসিয়ে দিয়েছি। এইভাবে জানো তো, একজন দুজন তিনজন করে খেতে দিতে হয়, সেই জন্যই আমার প্রচণ্ড
কষ্ট হয়ে যায় আর রাগও হয় বটে। কি আর করব বলো, সংসার করছি, এইগুলো তো মেনে নিতেই হবে। আর মেনে নিলেই তুমি ভালো আর না মেনে নিলেই তুমি খারাপ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়, সত্যি বলছি কিছু বলার নেই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার দোতলাতে আসলাম। শুনতে পাচ্ছি ওপরে গান বাজছে, তো এসে দেখলাম ঝাড়বাতিতে ব্লুটুথ অন করে তোমাদের দাদাভাই গান বাজিয়েছে। খুব ভালো লাগে গান শুনতে আমার। তো অনেক দিন একদম নিস্তব্ধ হয়ে গান শোনা হয় না। গান শুনলে জানো তো শরীরটাও বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে বিশেষ করে। আজকে আমার মেয়ে একটা কাণ্ড করেছে, তোমাদেরকে অবশ্যই জানাবো কি কাণ্ড করেছে। আর এদিকে মাম্মামকে নিয়ে ওর বাপি চলে এসেছে রুমে আর ডায়পার পরিয়ে দিয়েছে। এখন ডায়পার না পরালেও হয়, আমার মাম্মাম বিছানায় শি করে না। আর শি পেলে ও আমাকে বলতে পারে যে শি করব, একদম টয়লেটে নিয়ে যাই, সেখান থেকে শি করিয়ে নিয়ে আসি। আর এই যে দেখো কাণ্ডটা, তো ও নিজে নিজে দু হাতে মানে দু আঙুলে নেল পলিশ নিয়েছে। তো দেখো কত সুন্দর করে নিয়েছে, তোমাদের একটু দেখাচ্ছি। আর এখন মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দেব। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মাঠ একদমই ভেজা রয়েছে, মেয়েকে নিয়ে মাঠে যাওয়াই যাচ্ছে না, এমনিতে উঠানেই নামা যাচ্ছে না তেমন একটা, কেমন কাদা ভেজা অবস্থা, ভালো লাগে না। একঘেয়েমি বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। আদিশ্রীকে নিয়ে এখন একটু খুনসুটি করছি। তবে আগের আদিশ্রী আর এখনের আদিশ্রীর অনেকটা পার্থক্য হয়ে গেছে। আগে মাম্মাম আমার কোলে অনেকক্ষণ থাকতো, এখন আর থাকতে চায় না, দুষ্টুমি শুরু করে। আর ওর বাপি যখন আসে তখন তো আমার কাছে আসতেই চায় না। আর এখন লাইট অফ করে দিচ্ছি, অফ করে না দিলে ও ঘুমোবেই না। তো এই যে দেখো আদিশ্রী মাম্মাম ঘুমিয়ে গেছে ওর পুতুলকে নিয়ে, ওর পুতুলকে বেবি বলে, ওর বেবিকে নিয়ে ঘুমিয়ে গেছে। আর এদিকে সন্ধ্যাও লেগে গেছে, আমি চলে এসেছি নিচে। নিচে এসেছি কেননা আবার সন্ধ্যার দিকে সন্ধ্যা প্রদীপ দেওয়া আছে, আবার আমার শ্বশুর মশাইকে চা বানিয়ে দিতে হয়। তো এই কাজগুলো তো করতেই হবে। তো এদিকে আমার শ্বশুর মশাইকে চা বানিয়ে দেওয়া হয়ে গেছে, এখন বাবাকে ঘরে দিয়ে আসব। আর এদিকে কাউ মিল্ক এখন ফুটিয়ে নিচ্ছি, আমার মেয়েকে আবার খাওয়াতে হবে। তো আজকে সন্ধ্যার সময় মেয়েকে কর্নফ্লেক্স খাওয়াবো। আর এদিকে কর্নফ্লেক্সের মধ্যে কাউ মিল্ক আমি দিয়ে দিচ্ছি, গরম কাউ মিল্ক। আর 10 মিনিট একটু রেস্ট করতে দেব, তারপর এসে দেখব কর্নফ্লেক্সটা একদমই রেডি হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটা কলা দেব। তো কলা আর কর্নফ্লেক্সের সঙ্গে মিশিয়ে খাওয়ালে খুব ভালো লাগে খেতে, আর খুব সহজলভ্য একটা খাবার কলা। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এর মধ্যে রয়েছে ভিটামিন B6, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আর এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো রয়েছেই। তো যাই হোক, এই যে দেখো মেয়ের সন্ধ্যার খাবার আমি রেডি করে নিয়েছি, আর এই খাবারটা খাওয়ালেও বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তো যাই হোক, এই যে আমার মেয়ের খাবার রেডি হয়ে গেছে, আর এখন ওর খাবারটা খাইয়ে দেব। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, টাটা।